নমস্কার, এডুকেশন অনলাইনের আরও একটা নতুন পর্ব শুরু করছি। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। স্বাগত জানাবো সকলকে, আমার পড়ুয়া বন্ধু যারা রয়েছে, দর্শক বন্ধু যারা রয়েছেন, তাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এডুকেশন অনলাইন শুরু করব। সপ্তাহের প্রথম দিন আমরা আজকে বাংলা ব্যাকরণের পাঠ নেব। আগে একটু বলে রাখি যে আজকে ঠিক কিসের ক্লাস হবে। বাংলা ব্যাকরণ শিখবো আমরা, তবে অষ্টম এবং নবম শ্রেণীর। অষ্টম শ্রেণীর একটি অধ্যায় বেছে নেওয়া হয়েছে, তা হলো দল, এবং নবম শ্রেণী থেকে ব্যাকরণের যা অধ্যায় বেছে নেওয়া হয়েছে তা হলো ধ্বনি। এই দুটো অধ্যায়ের নাম চটজলদি বলে রাখা, কারণ পর্দার ওপারে আমার যে পড়ুয়া বন্ধুরা রয়েছো, তোমরা ক্লাস 8 এবং 9-এর যে স্টুডেন্টসরা রয়েছো, তোমরা চটজলদি তোমাদের ব্যাকরণ বইটার সঙ্গে খাতা পেন নিয়ে টেলিভিশন স্ক্রিনের সামনে বসে পড়তে পারবে, সেই সুযোগটা তোমাদের করে দিলাম। আর স্যারের সাথে পরিচয় করে নেবো। আজকে আমার সঙ্গে রয়েছেন স্যার রবীন আচার্য, কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির। স্যার, আপনাকে অনেক স্বাগত। স্যার, অবশ্যই আমরা পড়ায় যাব, তবে তার আগে পড়ুয়াদের উদ্দেশ্যে কিছু বলবেন আজকে আমরা যা যা শিখবো আর কি ব্যাকরণের, সেক্ষেত্রে দাঁড়িয়ে। আচ্ছা, সমস্ত ছাত্রছাত্রী যারা অষ্টম শ্রেণীতে পড়ো, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, সুপ্রভাত। আমরা ব্যাকরণের প্রথম অধ্যায় আজকে দল নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীতে এই দল নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা ভাষা সম্পর্কে একটু ধারণা গ্রহণ করে নেব, এই কারণে যে আমরা তো কথা বলি, আমরা তো মানুষ। তাহলে মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে কথা বলে থাকে, কিন্তু ভাষা বলতে আমরা কি বুঝি? ভাষা হচ্ছে বাকযন্ত্র দ্বারা উচ্চারিত, অর্থবহ, বহুজন বোধ্য যে মনের ভাব। কাদের মনের ভাব? অবশ্যই মানুষের মনের ভাব। কেন মানুষের মনের ভাব? কারণ মনুষ্যতর প্রাণী যারা গরু, ছাগল, ভেড়া, সিংহ, বাঘ, এরা কিন্তু কথা বলতে পারে না। আমরা কথা বলি। আমরা যে কথাগুলো বলি সেগুলো অবশ্যই অর্থবহ। কেন অর্থবহ? এই যে আমি কথা বলছি, তোমরা যারা শুনছো, তাহলে আমার কথার মধ্যে একটা অর্থ আছে। আর বহুজন বোধ্য এই কারণে যে তোমরা এগুলো বুঝতে পারছো। তাহলে ভাষা হচ্ছে মানুষের বাকযন্ত্র দ্বারা উচ্চারিত, অর্থবহ, বহুজন বোধ্য মনের ভাব, এবং সেই মনের ভাবটাকেই আমরা বলছি ভাষা। এবং সেই ভাষা যখন আমরা প্রকাশ করি, সেই ভাষার প্রথম স্তরটাকে, মানে যেটা আমরা বলতে পারি, বিস্তৃতভাবে বলতে পারি, সেটা হচ্ছে বাক্য। বাক্যটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো শব্দ। শব্দকে যদি আমরা ভাঙি তাহলে পাবো দল। এই যে দলটা পড়ানোর আগে আমি এই কথাগুলো বললাম, কেন বললাম? কারণ হঠাৎ করে দল পড়ছি, দল কি এটা তো বুঝতে পারবো না। তাহলে আমাদের শব্দ সম্পর্কে ধারণা থাকা দরকার। তাহলে বাক্যকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি, তখন আমরা দেখব শব্দ পাবো। যেমন আমি ভাত খাই, এই আমি ভাত খাইয়ের মধ্যে আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই একটা শব্দ। এর মধ্যে কোনোটা বিশেষ্য, কোনোটা বিশেষণ, কোনোটা সর্বনাম, কোনোটা অব্যয়, কোনোটা ক্রিয়া। তাহলে আমরা কি দেখছি? আমি ভাত খাই, তাহলে আমিটা সর্বনাম, ভাতটা বিশেষ্য, খাইটা ক্রিয়াপদ। এবার আমিটাকে যদি আমরা ভাঙি, অর্থাৎ যদি বিশ্লেষণ করি, তাহলে কি পাবো? দেখো, আমি যখন আমরা উচ্চারণ করছি মি, তাহলে আমরা যদি একটু খাতা কলমে চলে যাই, দেখো আমরা দেখছি কি লিখছি আমি, দেখো বোর্ডে আমি। তাহলে আমিটাকে যদি আমরা বিশ্লেষণ করি, প্রথমে কি পাবো? তারপরে কি পাবো? মি। তাহলে এই যে আমি, এই আমির মধ্যে দুটো দল পেলাম, একটা হচ্ছে একটা হচ্ছে মি। কিন্তু কোন দল এখন সেটা আমি বলছি না। তাহলে দল বলতে আমরা কি বুঝি? প্রথমেই আমাদের বুঝতে হবে যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে, অর্থাৎ খুব সামান্য প্রয়াসে আমি কোনো শব্দের যতটুকু অংশ উচ্চারণ করব তাকে আমরা বলছি দল। এই দলটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ দল দু প্রকার। একটা হচ্ছে মুক্ত দল, আর একটা হচ্ছে রুদ্ধ দল। এখানে এই আমি শব্দটাকে যখন ভাঙলাম, ভালো করে বুঝবে আমরা কীভাবে উচ্চারণ করছি। মি, আমরা কিন্তু একসঙ্গে উচ্চারণ করছি না, মি। তাহলে একটা দল আর মি একটা দল।
তাহলে আ একটা দল, মি একটা দল। এবার যদি আমরা বলি কাজল, ধরা যাক আমরা লিখলাম কাজল, কিভাবে আমরা উচ্চারণ করব? কা জল। কিন্তু আমরা কখনো কিন্তু উচ্চারণ করছি না কা জলও, কিন্তু লিখছি যখন লেখার ক্ষেত্রে লিখছি কয়াকার বর্গজ ল, এই লয়ের পরে কিন্তু অ আছে, অর্থাৎ লয় হসন্ত যোগ অ। উচ্চারণ হওয়া উচিত ছিল কাজলও, কিন্তু হবে না, কারণ এই বাকযন্ত্রের স্বল্পতম প্রচেষ্টায় বা একটা ঝোঁকে আমরা যেটুকু অংশ উচ্চারণ যেমনভাবে করছি, কেমনভাবে করছি? প্রথমে বলছি কা, তারপরে কি উচ্চারণ করছি? জল। কখনো বলছি না কা জ ল, বলছি কা জল। এই জলের শেষে কিন্তু লয় হসন্ত হচ্ছে। দেখো আমরা হসন্ত উচ্চারণ করছি, লেখার বেলা কিন্তু হসন্ত দিচ্ছি না, আমরা হসন্তও বলি, হলন্তও বলি। জিনিসটাকে ভালো করে উপলব্ধি করার চেষ্টা করো। এই যে আমি বললাম যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে আমরা কোনো শব্দের যতটুকু অংশ উচ্চারণ করব তাকে আমরা বলবো দল। আর এই দলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি মুক্ত দল, আমরা কি লিখছি? একটি মুক্ত দল। অপরটি কি? অপরটি রুদ্ধ দল। যদিও আমি এটা নতুন যখন আমাদের প্রচলিত যে সরলীকরণ হয়েছে বানানের ক্ষেত্রে, সেভাবে আমি লিখে দিই, দয়ে ধটা উপরে চলে গেল, রুদ্ধ দল। এই যে মুক্ত দল এবং রুদ্ধ দল কি করে বুঝব? মুক্ত দলের শেষে সবসময় স্বরবর্ণ থাকবে, অর্থাৎ যে দল স্বরান্ত, অর্থাৎ স্বরবর্ণের যখন শেষে থাকছে অর্থাৎ উচ্চারিত হচ্ছে, আমরা তাকে বলবো মুক্ত দল। যেমন কাজল শব্দের মধ্যে আমরা কি পাচ্ছি? কা, ক যোগ আ। দেখো আ কিন্তু পেয়ে গেলাম, এই আকারটা যখনই থাকছে আর উচ্চারণ করছি তখন কিন্তু সেটা মুক্ত দল, কা। কিন্তু যখন জল উচ্চারণ করছি তখন ভালো করে দেখো, জ লয় হসন্ত জল। এই যে জল আমরা পেলাম, এখানে কিন্তু আমরা জল উচ্চারণ করছি না, তাহলে লটা হসন্ত বা হলন্ত উচ্চারিত হচ্ছে। এবং এই জলটা দেখো দুটো ব্যঞ্জনের দ্বিত্ব অর্থাৎ যুগ্ম উচ্চারণ হচ্ছে, এই কারণে একে আমরা বলছি রুদ্ধ দল। তাহলে আমরা যদি প্রশ্ন করি, আমরা যদি প্রশ্নে আসি যে মুক্ত দল কাকে বলে, রুদ্ধ দল কাকে বলে, এটা আমরা প্রশ্নের আলোচনায় অবশ্যই তোমাদের সেই উত্তরগুলো জানাবো। এবং সেই সঙ্গে একটু আলোচনা করে দিই এই কারণে যে মুক্ত দল এবং রুদ্ধ দলকে তুমি কি করে বুঝবে? সবসময় মনে রাখবে মুক্ত দল স্বরান্ত, রুদ্ধ দল ব্যঞ্জনান্ত। ব্যঞ্জনান্ত কেন বলছি? যে ব্যঞ্জন বর্ণগুলো স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তাহলে ব্যঞ্জন বর্ণ যখন এককভাবে উচ্চারিত হতে যাবে তখন তার শেষে হসন্ত বা হলন্ত থাকবে। যেমন কাজল, এই শব্দটা যখন আমরা আলোচনা করছিলাম এবং যখন উচ্চারণ করেছি, কিভাবে উচ্চারণ করেছি? কা, তারপরে কি উচ্চারণ করেছি? জল। এই জলটা দেখো দুটো ব্যঞ্জনের সমষ্টি এবং সেই সঙ্গে দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, কিন্তু কেমন উচ্চারণ হচ্ছে? হলন্ত বা হসন্ত। তাহলে রুদ্ধ দল কাকে বলছি? রুদ্ধ দল হচ্ছে সেই সমস্ত দল যে দলের শেষে ব্যঞ্জনান্ত থাকবে, অর্থাৎ স্বরধ্বনির থাকবে না, অর্থাৎ সেটা স্বরান্ত হবে না। কিন্তু মুক্ত দল কাকে বলবো? যে যে ধ্বনির শেষে বা বর্ণের শেষে বা আমরা বলতে পারি যে ধ্বনিগুচ্ছের শেষে সবসময় স্বরবর্ণ থাকবে। আমরা পরবর্তী প্রশ্নে আমরা চলে যেতে পারি। একদমই তাই। এবং পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা স্ক্রিনে প্রশ্ন দেখতে পাবে, দল বলতে কি বোঝো, কয় প্রকার কি কি, বা মুক্ত দল, রুদ্ধ দল, উদাহরণ সহ গোটাটাই স্যার বুঝিয়ে দিয়েছেন। আমরা একেবারে 4 নম্বর প্রশ্নে যাব, অর্ধস্বর বা খণ্ডস্বর কিভাবে রুদ্ধ দল হিসেবে প্রয়োগ করা হয় বা প্রয়োগ হয়, এই প্রশ্নে অবশ্যই যাব। তার আগে দুটো কথা তোমাদেরকে বলবো। এক হলো, দেখো টেলিভিশন স্ক্রিনের রেড স্ট্রিপে সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে। আমরা ক্লাস 8 এবং ক্লাস 9-এর বাংলা ব্যাকরণ পড়ছি, তাই এখন যেহেতু ক্লাস 8-এর আলোচনায় আছি, আমার পর্দার ওপারে ক্লাস 8-এর যে পড়ুয়া
পড়ুয়া বন্ধুরা রয়েছে, তোমরা কোনো রকম সমস্যায় পড়লে, দল ঘটিত কোনো রকম সমস্যায় পড়লে তোমরা অবশ্যই ফোন করতে পারো। স্যার রয়েছেন, তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, তোমাদেরও গোটা চ্যাপ্টারটা ধাতস্থ হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যখন তোমরা ফোন করবে, তোমরা যে টেলিভিশন সেটে প্রোগ্রামটা দেখছো সেই টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে তোমরা ফোনে কথা বলবে। আমরা আবার প্রশ্নোত্তর পর্বে চলে আসবো। 4 নম্বর প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অর্ধস্বর বা খণ্ডস্বর কিভাবে রুদ্ধদল হিসেবে প্রয়োগ হয়। বেশ, আমরা অর্ধস্বর আলোচনা করব। দেখো, অর্ধস্বর অর্থাৎ স্বরবর্ণটা অর্ধ, তাহলে বিষয়টা বোঝা গেল না। আমরা যদি বলি রস্বই, আমরা যদি বলি রস্ব উ, আমরা যদি বলি ও, আমরা যদি বলি এ, এই যে 4টি স্বরধ্বনি আমি এখানে দেখালাম, এই 4টি স্বরধ্বনিকে আমরা বলি অর্ধস্বর বা খণ্ডস্বর। কেন বলবো? আচ্ছা, আমরা লিখি রস্বই দিয়ে একটা প্রথমে শব্দ লিখি, কি লিখব? জয়াকার, অন্তস্থ জয়াকার রস্বই যাই, অথবা ক্ষয়াকার রস্বই খাই, যাই এবং খাই। আচ্ছা, তার নিচে যদি আমি লিখি চলি, চ লয় রস্যি চলি, এটা আমি ব্র্যাকেটে লিখলাম। কেন ব্র্যাকেট দিলাম বোঝাচ্ছি। চ লয় রস্যি চলি যখন হলো, সেখানেও রস্যিকার আছে, লয়ের পরে রস্যিকার আছে, অর্থাৎ ল ব্যঞ্জনটির সঙ্গে রস্যিকার যুক্ত হয়েছে। কিন্তু যাই যখন করলাম বা লিখলাম, অন্তস্থ জয়াকার, তারপরে রস্বই এককভাবে বসেছে, কিন্তু এককভাবে বসার পরে সে কিন্তু সম্পূর্ণরূপে উচ্চারিত হচ্ছে না। কিভাবে উচ্চারিত হচ্ছে? অর্ধস্বর রূপে উচ্চারিত হচ্ছে। অর্ধ। কেন অর্ধভাবে উচ্চারিত হচ্ছে? আমরা যা ই বলি না, খা ই বলি না, যখন উচ্চারণ করি যাই, বলছি খাই, তাহলে যাই এবং খাই, কিন্তু যখন বলছি চলি, চলি ই, দেখো ইটা কিন্তু সম্পূর্ণরূপে উচ্চারিত হয়েছে। তাহলে যখন কোনো বর্ণের শেষে কোনো স্বরধ্বনি যুক্ত হয়ে সেই স্বরধ্বনি অর্ধরূপে উচ্চারিত হবে, অর্থাৎ সম্পূর্ণরূপে উচ্চারিত হবে না, তখন আমরা সেই স্বরধ্বনি বা স্বরধ্বনিগুলিকে বলবো অর্ধস্বর বা খণ্ডস্বর। রস্ব দিয়ে আমরা উদাহরণ দিই, ধরো লাউ, কি লিখলাম? লাউ। আর যদি এখানে আমরা লিখি লাবু, লাবু মানেও কিন্তু লাউ। দেখো লাবু, বয়ের নিচে রস্ব উ, এই রস্ব উটা কিন্তু পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হচ্ছে। লাবু কার সঙ্গে উচ্চারিত হচ্ছে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে উচ্চারিত হচ্ছে, সঙ্গে উচ্চারিত হচ্ছে। কিন্তু যখন আমরা লাউ এই শব্দটি উচ্চারণ করছি, তখন কিভাবে উচ্চারণ করছি? লাউ। রস্ব উটা দেখো অর্ধরূপে উচ্চারিত হচ্ছে, লাউ বলছি না, লাউ। অতএব এটি অর্ধস্বর। আবার যখন ও দিয়ে যেন কোনো শব্দ লিখব, যেমন আমি যদি বলি খাও, যদি বলি যাও, ভালো করে দেখো, খাও যখন বলি, খাও বলি না, যে তুমি ভাত খাও, আমরা কখনোই বলি না তুমি ভাত খাও। যেই খাও বললাম, ওটা অর্ধরূপে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণরূপে উচ্চারিত হচ্ছে না। যাও, যাও আমরা বলি না, কি বলি? যাও। তাহলে ওটা কিন্তু অর্ধরূপে উচ্চারিত হচ্ছে, অতএব ওটাও কিন্তু অর্ধস্বর বা খণ্ডস্বর। এ, এবার দেখো অন্তস্থ জয়াকার, অন্তস্থ লিখলাম, ব্র্যাকেটে এখানে লিখলাম এ। কেন লিখলাম? আচ্ছা, যায়, যখন আমরা যায় কথাটা বলি বা শব্দটা বলি, যায় এ বলছি, অন্তস্থ যা অ বলছি না, কি বলছি? যায়। এখানে কিন্তু এ অর্ধরূপে উচ্চারিত হচ্ছে, কিন্তু লিখবার সময় আমরা কি লিখছি? লিখবার সময় আমরা লিখছি অন্তস্থ। কারণ জয়াকার এ, যায় আমরা লিখি না। গয়াকার অন্তস্থ গায়ে, কিন্তু কি বলছি? গায়ে। গায়ে উচ্চারণটা ভালো করে করবে। সিলেবেল বা দল যখন আমরা পড়ব বা আলোচনা করব, তখন একটা জিনিস মনে রাখতে হবে, তুমি কিভাবে উচ্চারণ করছো। আমি লিখে লিখে উচ্চারণ করলে কিন্তু হবে না, উচ্চারণটা সবসময় কথার উপর নির্ভর করে। যায়, খায়, গায়ে,
তাহলে গা এ, দেখো একটা এ চলে আসছে, অন্তস্থটা এ রূপে উচ্চারিত হচ্ছে, কিন্তু এ স্বরধ্বনিটা আবার অর্ধরূপে উচ্চারিত হচ্ছে। তাই আমরা বলছি রস্য ই, রস্য উ, ও এবং এ, এই চারটি স্বরধ্বনিকে আমরা বলছি অর্ধস্বর বা খণ্ডস্বর। তাহলে বিষয়টা নিশ্চয়ই বোঝা গেল। বেশ, আমরা পরবর্তী প্রশ্নে অবশ্যই যাব, তবে তার আগে একজন পড়ুয়া বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলবো। হ্যালো, কে বলছো? হ্যালো, হ্যাঁ, কে বলছো? বেশ, বলো কি প্রশ্ন রয়েছে? না, আমার প্রশ্ন হলো দল বিশ্লেষণ করো, মুক্ত দলের রুদ্ধদল চিহ্নিত করে সম্ভাষণ, ক্লাস 8। আরেকবার বলো, দল বিশ্লেষণ করো, মুক্ত দল। দল বিশ্লেষণ করো, মুক্ত দলের রুদ্ধদল চিহ্নিত করে সম্ভাষণ। মুক্ত দল এবং রুদ্ধ দল চিহ্নিত করবে, তাই তো? হ্যালো, বেশ, তুমি কথাটা আটকে আছে। তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, অনুষ্ঠান শুরুর প্রথমেই আমি বারংবার প্রত্যেক দিন সকলকে একটা অনুরোধ করি, তা হলো টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলতে হবে, না হলে কিন্তু তোমাদের প্রশ্ন আমাদের কাছ অবধি এসে পৌঁছবে না। তবে তুমি যে প্রশ্নটা করেছো, দল বলতে কি বোঝবে, মুক্ত মুক্ত দল দল বলতে কি রুদ্ধ বোঝো? দল বিশ্লেষণ করো বা আলাদা করতে বলেছে। আচ্ছা, ঠিক আছে, আমি তো বলে দিচ্ছি যে মুক্ত দল এবং রুদ্ধ দলকে আমরা কিভাবে বিশ্লেষণ করব। ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো ব্যাকরণ। ব্যাকরণ, এই যে ব্যাকরণ শব্দটা আমরা প্রথমে উচ্চারণ করব। কীভাবে উচ্চারণ করব? ব্যাকরণ না, ব্যা ক রণ। কীভাবে উচ্চারণ করব? ব্যা ক রণ। ভালো করে তুমিও নিজেও উচ্চারণ করো, ব্যা ক রণ। এবার তুমি যখন মুক্ত দল বা রুদ্ধ দল কীভাবে বিশ্লেষণ করবে? ব্যা, ব্যা যখন আমি উচ্চারণ করছি, দেখো শেষে স্বরবর্ণ এ উচ্চারণ হচ্ছে, এটা কিন্তু স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি। আমাদের কাছে মনে হতে পারে যে এ কোনো স্বরধ্বনি নয়, এ কিন্তু স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি। কারণ আমরা এ জানি, আ জানি, অ জানি, কই এত পড়িনি। কিন্তু যখন আমরা উচ্চারণ করি এ ক, তখন আমরা বলি এক। দয়েকার খ যখন আমরা লিখি, তখন কিন্তু আমরা বলছি দেখ, অর্থাৎ একার উচ্চারণ হচ্ছে। তাহলে এই যে এ যখন হলো, তাহলে স্বরধ্বনি, স্বরান্ত। তাহলে আমরা নিচে লিখলাম মুক্ত দল, তাহলে শুধু মু লিখে দিলাম, বা তুমি মুক্তও লিখতে পারো, অসুবিধা নেই। মুক্ত দল। ক, কয় হসন্ত যোগ অ, কীভাবে উচ্চারণ করছি? ক, তাহলে এটাও মুক্ত দল। পেয়ে গেলাম, দুটো মুক্ত দল পেলাম এটার মধ্যে। এবার যখন আমরা পাচ্ছি রণ, দেখো লেখার সময় লিখছি বয়জফলাকার ক, বয়সনুরা মূর্ধন্য, তখন কিন্তু আমরা হসন্ত দিচ্ছি না। কিন্তু যখন আমরা উচ্চারণ করলাম, উচ্চারণ করার সময় ঠিক এইভাবে উচ্চারণ করলাম, রণ, হলন্ত হয়ে গেল বা হসন্ত হয়ে গেল, রণ। এবং এই রণটার মধ্যে দেখো দুটো ব্যঞ্জন আছে লুকিয়ে, যুগ্মভাবে উচ্চারিত হচ্ছে, দ্বিত্ব উচ্চারিত হচ্ছে। তখনই তুমি বুঝে নেবে যে এটা অবশ্যই রুদ্ধ দল। তাহলে এর নিচে আমরা কি লিখতে পারি? রুদ্ধ দল। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা আমাদের উচ্চারণের বিশিষ্টতার উপর নির্ভর করে অবশ্যই দল বিশ্লেষণ করব। ধরো দলটা যদি আমরা এভাবেও করি, মনে করো সহযোগিতা। সহযোগিতা কীভাবে উচ্চারণ করব? স, হ, যো, গি, তারপরে তা। আমরা কিন্তু কখনো এইভাবে বলি না, আমরা কথার ক্ষেত্রে বলি সহযোগিতা, যে দরিদ্র মানুষকে সহযোগিতা করা উচিত। তাহলে সহযোগিতা। কিন্তু যখন আমরা দেখো সহযোগিতা কথাটা শুধু বিশ্লেষণ করার চেষ্টা করছি, দল বিশ্লেষণ করার চেষ্টা করছি, কীভাবে উচ্চারণ করছি নিজেকে বুঝতে হবে। আমি উচ্চারণ করে দিলে হবে না, তোমাকে করতে হবে। স, হ, যো, গি, তা। স, হ, যো, গি, তা। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো স্বরান্ত, এখানে কোনো ব্যঞ্জনান্ত নেই, কোনো দ্বিত্ব নেই। তাহলে প্রত্যেকটাই আমরা কি বলবো? মুক্ত
কিন্তু যদি আমরা বলি ধরো ব্যঞ্জন, এই শব্দটা যদি আমরা উচ্চারণ করি, ব্যঞ্জন কীভাবে উচ্চারণ করছি, এখানে কিন্তু ভালো করে দেখছি বয় জ ফলা, ইয় জয় দন্তন্য, ব্যঞ্জন। কিন্তু যখন উচ্চারণ করছি তখন আমরা কীভাবে উচ্চারণ করলাম, ব্যান। দেখো বয় জ ফলা, এটা উচ্চারণ আমরা হয়তো কখনো করি না, এটা কিভাবে উচ্চারণ করি, বয় জ ফলা আকার হিসেবে উচ্চারণ করি, ব্যয়, কিন্তু লিখছি না। আমি এখানে শুধুমাত্র কি করব, বয় জ ফলাটাই লিখলাম। তারপরে কি, দন্তান্ন, ব্যান। দেখো এইভাবে আমরা উচ্চারণ করছি। এই যে উচ্চারণটা করছি, এটাকে তোমাকে বুঝে নিতে হবে যে ব্যান পরে আমরা কি উচ্চারণ করছি, জন, দুটোই কিন্তু স্বরান্ত, পরেরটা কিন্তু দন্তন্য। হ্যাঁ, তাহলে ব্যান জন। আমরা কিন্তু ইয় এখানে লিখেছি ইয় জয়, ইয়র কিন্তু উচ্চারণভাবে হয় না, ইয় দন্তান্ন মতোই উচ্চারণ হয়। তাহলে ব্যান জন। তাহলে ব্যঞ্জন যখন শব্দটা আমরা লিখলাম, মনে হলো এখানে 3টে অক্ষর আছে, কিন্তু তার মধ্যে আবার দ্বিত্ব আছে, ইয় জয় আছে। এবার যখন আমরা বিশ্লেষণ করছি তখন দুটো দল আমরা পেলাম, ব্যান, কিন্তু ব্যান বলার সঙ্গে সঙ্গে কি স্বরান্ত পেলাম না। তাহলে অবশ্যই এটা রুদ্ধ দল। জন যখন আমরা উচ্চারণ করলাম, 9 হসন্ত উচ্চারণ করছি, লিখছি বর্গের জ দন্তান্ন, কিন্তু উচ্চারণ করছি দন্তান্ন 9 হসন্ত। তাহলে যখনই হসন্ত উচ্চারণ করলাম সঙ্গে সঙ্গে মাথায় রাখবে এটা অবশ্যই রুদ্ধ দল হবে। তাহলে রুদ্ধ দল পেলাম এখানে দুটোতেই। তাহলে এইভাবে আমরা কি করছি, মুক্ত দল এবং রুদ্ধ দল আলোচনা করছি। একেবারে স্যার, আমরা পরবর্তী প্রশ্নে আসবো, তবে তার আগে একজন পড়ুয়া বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নেব। হ্যালো, কে বলছো? আমি অর্ণব ঘোষ, কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্নটি হলো, ফলন্ত শব্দ কাকে বলে এবং মনচোরা শব্দটিকে দল বিশ্লেষণ করে রুদ্ধ দল না মুক্ত দল চিহ্নিত করো। আরেকবার বলো। ফলন্ত শব্দ কাকে বলে এবং মনচোরা শব্দটিকে দল বিশ্লেষণ করে রুদ্ধ দল এবং মুক্ত দল চিহ্নিত করো। মনচোরা, তাই তো? ওকে, হ্যাঁ, ওকে, বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো। আচ্ছা, হলন্ত তো শব্দ হয় না, কিন্তু হলন্তটা বসানো হয় শব্দের ক্ষেত্রে। হলন্ত শব্দ বলতে আমরা কি বুঝি, যখন আমরা ব্যঞ্জনান্ত উচ্চারণ করব, ব্যঞ্জনান্ত, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমরা স্বরবর্ণের সহযোগিতা নিতে পারি না বা নিই না। যদি স্বরবর্ণের সহযোগিতা আমরা গ্রহণ করি তখন আর হলন্ত থাকবে না। যদি স্বরবর্ণের সহযোগিতা আমরা গ্রহণ না করি তখন দেখা যাচ্ছে সেটা হলন্ত রূপে উচ্চারিত হচ্ছে। এই হলন্তটা কীরকম, যে আমরা যখন উচ্চারণ করছি সেই উচ্চারণটা পূর্ণতা প্রাপ্ত হচ্ছে না। যেমন ধরা যাক জল, আগেই বলেছি আমরা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ ক, খ, গ, ঘ, উম এভাবে যদি আমরা বলতে থাকি তাহলে আমরা দেখব কটা যখন আমরা লিখছি, কিভাবে লিখছি, ক, কিন্তু কর মধ্যে কী পাচ্ছি, কয়ের মধ্যে পাচ্ছি কয় হসন্ত যোগ অ। ভালো করে বুঝবে, এই যে কয় হসন্ত এককভাবে কখনো উচ্চারিত হতে পারে না। ক সংস্কৃতে যদি আমরা এভাবে উচ্চারণ আগে করতে গেলে ক, খ, কিন্তু সেটাও আমরা উচ্চারণ করতে পারবো না, কারণ উচ্চারণই হয় না। এটা একটা অদ্ভুত ব্যাপার। তখন কি করা হলো, যে কয়ের সঙ্গে যখন আমরা অ যোগ করছি ক, ক্ষয় সন্তের সঙ্গে যখন অ যোগ করছি তখন কি হচ্ছে, খ। অতএব যখন কোনো ধ্বনি সম্পূর্ণরূপে উচ্চারিতই হতে পারছে না তখন আমরা হলন্ত বা হসন্ত ব্যবহার করছি। আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছো, মন চোরা, দেখো ভালো করে লক্ষ্য করো, তুমি নিজেই উচ্চারণ করলে পারবে, মন চোরা। কেন? যতই আমরা মনে হচ্ছে যে মন চোরা, যখনই আমরা উচ্চারণ করছি মন চোরাটা মনে হচ্ছে একসাথে উচ্চারণ করছি, মোটেই নয়, খানিকটা একবার খুব স্বল্পতমভাবে এখানে একটা বিরতি থাকছে। মন চোরা, যখনই বলছি মন চোরা, তাহলে মনটা রুদ্ধ দল,
আমরা পেয়ে গেলাম, কারণ কিভাবে পেলাম সেটা আমরা আগেই তোমাদের বলেছি। দন্তন্য মনো চোরা বলছি না, মন, অর্থাৎ দন্তন্যের নিচে হসন্ত উচ্চারণ করা হচ্ছে, তাহলে মন ব্যঞ্জনের দ্বিত্ব হচ্ছে মন চোখ, তাহলে চয় ওকার, ওটা স্বরধ্বনি, তাহলে কী হবে? অবশ্যই মুক্তদল হবে। রা, রয়ের পরে আকার, বয়সনো রয় আকার হচ্ছে স্বরধ্বনি, অতএব অবশ্যই মুক্তদল হবে। তাহলে আমরা মঞ্চটা কী পেলাম? একটি রুদ্ধদল এবং অবশ্যই দুটি মুক্তদল পেয়ে গেলাম। বেশ, কালনা থেকে যে ফোন করেছিলে, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। আমরা পরবর্তী প্রশ্নে যাব। সে রুদ্ধদল বা অর্ধস্বর বা খণ্ডস্বর কিভাবে হয় সেটাও পড়ে ফেলেছে। তিনটি রুদ্ধদল বিশিষ্ট দলের শব্দের দল বিশ্লেষণ করো। একদম। আমরা যদি দেখি একটা অদ্ভুত ব্যাপার, যে তিনটি রুদ্ধদল, তাহলে তিনটি রুদ্ধদল, একটা শব্দের মধ্যে তিনটি রুদ্ধদল আছে, অদ্ভুত ব্যাপার, কোনো মুক্তদল নেই। আমরা যদি মনে করি, ধরো একটু আগে বলছিলাম যুক্ত দলের, রুদ্ধ দলের কথা, সেটা আসে যুগ্মধ্বনি বা যুক্তধ্বনি থেকে। আমরা যদি এখানে লিখি যুক্তাক্ষর, যদি যুক্তাক্ষর লিখি কীভাবে উচ্চারণ করব? উচ্চারণটা আমরা কীভাবে করতে পারি? যুক, এই একটা দল পেলাম। তারপরে কীভাবে উচ্চারণ করছি? তাক, তাকে কিন্তু কয় শুনতে হবে, তাক। উচ্চারণটা কিন্তু যতই ক্ষীয় থাকুক না কেন, কয় স। সংস্কৃত ভাষায় আমরা যদি উচ্চারণ করতে যেতাম তাহলে কয়ের নিচে মূর্ধন্য স হতো, কিন্তু মান্য বাংলা চলিতে কয়ের নিচে খ রূপেই আমরা উচ্চারণ করব। যুক, তাক, খর। দেখো ভালো করে লক্ষ্য করো, যুক্তাক্ষর তিনটি রুদ্ধ দল, কোনো মুক্ত দল নেই। এগুলো খুব কম আছে আমাদের বাংলা ভাষায়, আমরা খুব কম পাই। আমরা বলতে পারি যুক্তাক্ষরের জায়গায় যদি বলি মুক্তাক্ষর, একইভাবে হবে মুক তাক খর। স্বর্ণাক্ষর যদি বলি স্বর নাক খর। তাহলে দেখো অনেকগুলো কিন্তু আমরা কী পেলাম? রুদ্ধদল বিশিষ্ট আমরা শব্দ পেয়ে গেলাম, যেটার মধ্যে তিনটি রুদ্ধদল রয়েছে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো যে দলটা পড়ার সময় অবশ্যই তোমরা নিজের কানকে প্রাধান্য দেবে। তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে বা অনুশীলন করবে, কিন্তু প্রাধান্য দেবে কানকে। তুমি যদি ঠিকমতো উচ্চারণ না করো, তোমার কান যদি ঠিকমতো উপলব্ধি না করতে পারে, তাহলে কিন্তু তুমি দল বিশ্লেষণ করতে পারবে না। বেশ, আমরা যেহেতু আজকে অষ্টম এবং নবম দুটো শ্রেণীরই বাংলা ব্যাকরণ পড়বো, তাই অষ্টম শ্রেণীর ক্লাসের শেষ প্রশ্নটা তোমাদের কাছে রাখবো। তোমরা দেখতে পাবে স্ক্রিনে 6 নম্বর প্রশ্ন রয়েছে, মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন? এই প্রশ্নটার পর আমরা আবার নবম শ্রেণীর ক্লাসে চলে যাব। স্যার, মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন, এটা বারবার আমরা আলোচনা করলাম যে মুক্ত দলের শেষে সবসময় কী হচ্ছে? স্বরবর্ণ থাকছে, স্বরবর্ণের প্রাধান্যই থাকছে। যেমন আমরা যদি বলি বাবা, এই বাবা শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি কি পাচ্ছি? বা, বা, বয়সন্ত যোগ আ, দেখো বা, তাহলে আ পেলাম, তাহলে অবশ্যই স্বরধ্বনি। আবার বা, বয়সন্ত যোগ আ, আবার স্বরধ্বনি পেলাম, তাহলে কি হচ্ছে? বা, বা। অবশ্যই মুক্ত দলের শেষে স্বরধ্বনি থাকবে। আমরা বলতে পারি স্বরান্ত সমস্ত ধ্বনিগুচ্ছ বা ধ্বনিগুলোকেই আমরা মুক্ত দল হিসেবে ব্যবহার করতে পারি। বেশ, তাহলে স্যার আমরা ক্লাস 9-এ চলে যাই। অবশ্যই। নবম শ্রেণীর পড়ুয়া যারা রয়েছে তাদের জন্য বলি, আমরা নবম শ্রেণীর বাংলা ব্যাকরণেই থাকবো, বিষয় থাকছে ধ্বনি। তবে হ্যাঁ, এরপর থেকে যারা ফোন করবে, ক্লাস 9-এর স্টুডেন্টরাই ফোন করবে, আমরা তাদের ফোনই নেব, এবং বিষয় হতে হবে অবশ্যই ধ্বনি ভিত্তিক। কারণ যে বিষয়ে পড়াশুনো হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন রাখলে গোটা বিষয়ের মানে পড়াশুনোর ক্লাসটা, যেহেতু কমিউনিকেশনটা ঠিকঠাক হবে, কথোপকথনটা ঠিকঠাক হবে, তাই ক্লাসটাও ঠিকঠাক হবে। সেক্ষেত্রে আরও একটা কথা বলি, বারবার যেটা বলে রাখি, সেটা হলো যখন ফোন করবে টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলবে, তাহলে তোমার পড়া বুঝতে বা তোমার প্রশ্ন রাখতে অনেক বেশি সুবিধা হবে। চলো আমরা তোমরা কোয়েশ্চেনটা দেখতে পাবে, নবম শ্রেণীর ব্যাকরণ, বিষয় ধ্বনি। প্রথম প্রশ্ন থাকছে ধ্বনি বলতে কি বোঝো, এবং ধাপে ধাপে আমরা এগোবো এই ধ্বনি বিষয়ক প্রশ্ন নিয়ে। স্যার, আচ্ছা, নবম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আমাদের সিটিবিএনের এই ক্লাসরুমে তোমরা নজর রেখেছো, প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। তোমাদের আজকের বিষয় ধ্বনি।
দেখবে প্রথম অধ্যায়ে ধ্বনির সাথে আছে ধ্বনি পরিবর্তন, কিন্তু আমরা ধ্বনি পরিবর্তন নিয়ে আজ আলোচনা করব না এবং ধ্বনিটাও সম্পূর্ণভাবে আলোচনা করব না। এই কারণে আমরা স্বরধ্বনির উপর গুরুত্ব দেব। মনে হতে পারে যে স্বরধ্বনির উপর গুরুত্ব দিচ্ছি, স্বরধ্বনি আর কতটুকু, কিন্তু তা নয়। স্বরধ্বনি কিন্তু তার বিস্তৃতি কিন্তু ব্যাপক, সেটাই কিন্তু আজ আলোচিত হবে। প্রথমে আমরা যেটা আলোচনা করব, যেটা স্ক্রিনে দেখো তোমরা দেখতে পাচ্ছ, ধ্বনি বলতে কি বোঝো? ধ্বনি, আচ্ছা ধ্বনি শব্দের অর্থ কি? ধ্বনি শব্দের অর্থ হচ্ছে আওয়াজ। আমরা আমাদের বাকযন্ত্রের স্বল্পতম প্রচেষ্টায় মুখ থেকে যতটুকু আওয়াজ নির্গত করি তাকে আমরা ধ্বনি বলতে পারি। এই ধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। সেই স্বরধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না তাকে আমরা মৌলিক স্বরধ্বনি বলি। আর যে স্বরধ্বনি দুটি মৌলিক স্বরধ্বনির সহযোগে বা যোগে তৈরি হয়েছে বা গঠিত হয়েছে এমন ধ্বনিকে আমরা বলি যৌগিক স্বরধ্বনি। এগুলো নিশ্চয়ই আমরা আলোচনা করব। তার আগে আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্র বলতে আমরা কি বুঝি? বাকযন্ত্রটা কি? বাক মানে কথা, বাকযন্ত্র মানে কথা বলার যন্ত্র। তাহলে আমাদের এই মানব দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলার কাজে ব্যবহৃত হয় বা কথা বলার কাজে তারা সহযোগিতা করে, তাদেরকে আমরা বাকযন্ত্র বলছি। তাহলে বাকযন্ত্র হচ্ছে বাক বা কথা বলার যন্ত্র। এই বাকযন্ত্রগুলো কি কি? প্রথমেই আমরা চলে যাব ফুসফুসে, কারণ ফুসফুস সরাসরি হয়তো কোনো ভূমিকা পালন করে না, কিন্তু পরোক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন করে? যে আমরা যে শ্বাসটাকে গ্রহণ করি আর নিঃশ্বাসটাকে ত্যাগ করি, অর্থাৎ প্রশ্বাস, প্র মানে গ্রহণ করা আর নি মানে ত্যাগ করা। যখন আমরা নিঃশ্বাসটাকে ত্যাগ করছি, কী থেকে ত্যাগ করছি? সেই ফুসফুস থেকে। ফুসফুস থেকে যখন বায়ু নির্গত হচ্ছে মুখের মধ্য দিয়ে, তখন বিভিন্ন প্রত্যঙ্গগুলির মধ্য দিয়ে ঘর্ষণের সৃষ্টি করছে এবং যে যে ধ্বনি সৃষ্টি করছে সেই ধ্বনিগুলোকে আমরা আলোচনা করব। কীরকম? যে সেখান থেকে স্বরধ্বনি সৃষ্টি হয়, সেখান থেকে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয়। আমাদের মূল বিষয় যেটা আলোচনা সেটা হচ্ছে বাকযন্ত্রগুলোকে আগে ব্যাখ্যা করা। কি পাবো? প্রথমেই পাবো ফুসফুস, ঠিক তার উপরে ওঠো, দেখবে এখানে রয়েছে স্বরতন্ত্রী বা স্বরতন্ত্র। এখানে হাত দেবে কথা বলার সময়, তোমার গলায় হাত দাও, দেখবে ঝিমঝিম করছে। আসলে ঝিমঝিম করছে না, ওখানে কম্পন সৃষ্টি হচ্ছে। এই যে বায়ুটা নির্গত হচ্ছে আর এখানে যে কম্পন সৃষ্টি হচ্ছে, এই কম্পনের ফলে কিন্তু ধ্বনি বা বর্ণ সৃষ্টি হচ্ছে। ঠিক তার উপরে যাও, যেটা আমাদের খাবারের কাজে লাগে, খাদ্য চিবানোর কাজে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে জিহ্বা। দাঁত এবং জিহ্বা, জিহ্বা কী করছে? রসনার কাজ করছে, স্বাদ গ্রহণ করছে। কিন্তু জিহ্বা কিন্তু কথা বলার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জিহ্বা না থাকলে আমরা কিন্তু কথা বলতে পারতাম না। তারপর আমরা কি পাবো? তারপরে দেখো পাচ্ছি দন্ত বা দাঁত। দাঁতের সামনে কি পাচ্ছি? ওষ্ঠ অর্থাৎ এবং অধর, যাকে আমরা ঠোঁট বলছি। উপরের অংশটাকে বলি ওষ্ঠ, নিচের অংশটাকে বলি অধর। তারপরে কি পাচ্ছি? দেখো তার একটু উপরে যাও, নাক। নাক থেকে আমরা ঘ্রাণ গ্রহণ করি নাক দিয়ে, কিন্তু নাক কিন্তু এই কথা বলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কি পাচ্ছি? আমাদের মুখের অংশে চলে যাও, হাঁ করো, দেখবে হাঁ করলে দেখবে উপরের পাটির যে দাঁত, সেই দাঁতের উপরে একটা ফোলা অংশ আছে, যাকে আমরা চলতি কথায় বলি মাড়ি, কিন্তু ওটাকে আমরা বলে থাকি তালু। এই তালুর ঠিক উপরের অংশে চলে যাও, ইউ আকৃতি। আমি যদি আমার হাতটাকে দেখাই, এবার দেখো হাতটাকে দেখাচ্ছে আমার মুখের অংশটা, এখানটা কি হচ্ছে? তালু। ঠিক এরপরে ইউ অংশটা, ঠিক এই ইউ অংশটাকে, এটাকে বলছি মূর্ধা। এইটাকে আমরা বলছি মূর্ধা। তাহলে এই অংশগুলো প্রথমে পেলাম ফুসফুস, তারপরে কি পেলাম? কণ্ঠ। এই কণ্ঠ বলছি স্বরতন্ত্র, যাকে ভোকাল কর্ড বলি আমরা ইংরাজিতে। তারপরে পাচ্ছি জিহ্বা, তারপরে পাচ্ছি দন্ত,
তারপরে পাচ্ছি ওষ্ঠ বা ঠোঁট, তারপরে কি পাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি তালু, তারপরে কি পাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি মূর্ধা এবং অবশ্যই নাসিকা। এতগুলো প্রত্যঙ্গ বিভিন্ন ধ্বনি সৃষ্টিতে সহযোগিতা করে থাকে। কিভাবে সৃষ্টি হচ্ছে, কেমনভাবে সৃষ্টি হচ্ছে আমরা অবশ্যই আলোচনা করব। তার আগে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বরধ্বনি। ধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করি, আমরা আগেই বলেছি, একটা স্বরধ্বনি আর একটি ব্যঞ্জনধ্বনি। ধ্বনি এবং বর্ণ, ধরো আমরা যে কথা বলছি অ আ রস্যই দীর্ঘই ক খ গ ঘ, এগুলো ধ্বনি, কিন্তু এগুলো আমরা উপলব্ধি করছি, শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না। যখন এই ধ্বনিগুলো লেখার কাজে ব্যবহার করব, অর্থাৎ তার সাংকেতিক যে লেখ্য রূপ যখন আমরা প্রয়োগ করছি, তখন তাকে আমরা বলছি বর্ণ। যেমন অ, এই অটা যখন আমরা লিখলাম স্বরধ্বনিটা স্বরবর্ণ হলো। আবার যখন আমরা ক, মুখে বলছি ক, কিন্তু যখন লিখলাম এই সাংকেতিক চিহ্নটা যখন লিখে ফেললাম, তখন সেটা হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি এবং বর্ণ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এর প্রভেদটা। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই, যে এই স্বরধ্বনি বাংলাতে আমরা পাচ্ছি 12টা। আমরা কটা পাচ্ছি? 12টা। কি কি পাচ্ছি যদি আমরা বলি? অ, আ, রস্যই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, তাহলে অ আ রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রি লি, রি রি পাচ্ছি আমরা। একটু উঠবে এটা, বুঝতে হবে। আচ্ছা দেখো, রি, লি, এ, ওই, ও, ও। কতগুলো পেলাম? 2, 4, 6, 8, 10, 12টা পেলাম। এর মধ্যে দেখো লি, এই লি ধ্বনিটি, স্বরধ্বনিটির বাংলায় কোনো উচ্চারণ নেই, তাহলে এটা বাদ গেল। তাহলে থাকলো কটা? 12টা থেকে একটা বাদ দিলাম, তাহলে স্বরবর্ণ হচ্ছে 11টি বাংলাতে। আচ্ছা, তারপরে আমরা বাদ দেব, কাকে বাদ দেবো? রিকে বাদ দেব। কেন রিকে বাদ দেবো? যে বাংলাতে কিন্তু রিয়ের কোনো সেভাবে প্রয়োগ নেই, কারণ রিকে আমরা কিভাবে প্রয়োগ করি? বয়শূন্য রয় রস্যি। যতই আমরা রি বলি না কেন, কিন্তু বলার সময় আমরা বুঝতে পারি যে বয়শূন্য রয় রস্যি উচ্চারণ করছি। যেমন ঋষি, ঋষি যখন আমরা লিখছি রিকার দিয়ে লিখছি, কিন্তু উচ্চারণ করছি বয়শূন্য রয় রস্যি থেকে, তা রি শি। তাহলে এটাকেও আমরা যদি বাদ দিই, তাহলে আমরা কিন্তু 10টি স্বরবর্ণ পাচ্ছি। যদিও আমরা আমাদের সুবিধার্থে বলবো লিকার বাদ দিয়ে আমরা স্বরবর্ণ পাবো 11টি। এই 11টির মধ্যে আমরা দেখব কি, যে এখানে 7টি ব্যঞ্জন, এই স্বরধ্বনি 7টি, এই 7টি স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ 7টি স্বরধ্বনিকে আমরা বলবো মৌলিক স্বরধ্বনি। আমরা এর মধ্যে 2টি স্বরধ্বনি পাবো, যেই স্বরধ্বনি দুটি মৌলিক স্বরধ্বনির যোগে সৃষ্টি হয়েছে। আমরা এর আগের ক্লাসে উচ্চারণ বলতে চাইছিলাম, এবার একটু বলে দিই। যেমন ধরো ওই, আর তার নিচে আমরা লিখছি ও। আচ্ছা, কীভাবে উচ্চারণ করি? ধরো ও যোগ রস্য ই, ওই। আরেকটা কী পাচ্ছি? ওই, ও যোগ রস্য ই। এটাকে তোমরা অ দিয়ে উচ্চারণ করতে পারো, কিন্তু আমরা অকে সবসময় ও রূপে উচ্চারণ করি। আমরা আমাদের যে উচ্চারণ প্রক্রিয়া, সেখানে যদি আমরা দেখি কখনো অ এইভাবে উচ্চারণ করি না। যতই হোক, আমরা যদি বলি ব দন্তান্ন বন, আমরা বলি বন, বয়কার দন্তান্ন বন, আমরা অকারকে ও রূপে উচ্চারণ করে থাকি। এটা রাঢ়ী উপভাষায় দেখা যায়। যাই হোক, ওই যখন আমরা উচ্চারণ করছি ও যোগ রস্যই ওই, ও যখন উচ্চারণ করছি ও যোগ রস্য ও, তাহলে ওই আর ও দুটো মৌলিক স্বরধ্বনি সহযোগে সৃষ্টি, তাই এদের যৌগিক স্বরধ্বনি বলবো। তাহলে এই দুটোকে আমরা কি বলছি? যৌগিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি বাকিগুলো কিভাবে পাবো? ধরো আমরা
যদি দেখি মৌলিক স্বরধ্বনি কি কি, এটাকে আমরা একটা চার্টের সাহায্যে ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করব? কারণ এর অনেকগুলো প্রকারভেদ আছে। আমি একটা ছবি আঁকি, তোমরা যারা খাতা নিয়ে বসে আছো, খাতা কলম বা পেন্সিল নিয়ে বসে আছো, তোমরা এই রেখাচিত্রটি অঙ্কন করো। আমি ঠিক যেভাবে অঙ্কন করার চেষ্টা করব। এখানে পেনটার জন্য একটু সমস্যা হচ্ছে, তা তোমরা যারা আঁকবে একটা রেখাতেই আঁকার চেষ্টা করবে। এখানে একটু ডিস্টার্ব হচ্ছে, আগেই 1 মিনিট। স্যার রেখাচিত্রটা অঙ্কন করুক, এবং তার পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলে রাখি, তা হলো যদি তোমাদের এই ধ্বনি বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই ফোন করতে পারো। ক্লাস 9-এ যারা পড়ছো, পর্দার উপরে যারা রয়েছো, যারা এডুকেশন অনলাইনের নিত্যদিনের সঙ্গী, তাদের জন্য বলছি তোমরা ফোন করতে পারো। তাহলে তোমাদের সমস্যা বা যা বিষয়ে কোনো প্রশ্ন রয়েছে, ধরো ধ্বনির এই স্বরধ্বনি বিষয়ক আলোচনা আমরা আজকে করছি, তাহলে সেই চ্যাপ্টারটা অনেকাংশেই ভীতি বলো, ভয় বলো, বা যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, গোটাটাই কেটে যাবে। কারণ এই মুহূর্তে যেহেতু আমরা স্কুল কলেজ কোথাও যেতে পারছি না, একমাত্র বাড়িতেই থাকতে হচ্ছে, গোটা পরিস্থিতির কথা মাথায় রেখে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু লকডাউন থাকতে পারে, কোভিড-19-এর যে সংক্রমণ সেটা ছড়াচ্ছে, সবটাই রয়েছে। কিন্তু তার পাশাপাশি আমাকে, তোমাকে, আমাদের সকলকে যেটা চালিয়ে যেতে হবে তা হলো আমাদের ভবিষ্যৎ গড়ার কাজ। আর পড়াশোনাটা অবশ্যই জারি রাখতে হবে। পড়াশোনাতে লকডাউন পড়ে গেলে ভীষণ মুশকিল, তাই সে কারণেই এডুকেশন অনলাইন। তাই চলো আমরা আবার রেখাচিত্রে ফিরে যাই। তোমরা বোর্ড ওয়ার্কটা দেখে নাও, এবং গোটাটা যদি তোমরা নোট ডাউন করতে থাকো তাহলে তোমাদের সুবিধেই হবে। আচ্ছা, যেটা আমরা আলোচনা করছিলাম যে মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি 7টি। কি কি? ভালো করে দেখো, রেখাচিত্রটা আমি যেটা অঙ্কন করেছি, ই, এ, এ, আ, উ, ও, অ। আরেকবার বলে দিই, ই, এ, এ, আ, উ, ও, অ। কীভাবে আমরা এই স্বরধ্বনির বর্গীকরণ করব? আমরা 3টে ভাবে করতে পারি। প্রথমে জিহ্বার অবস্থান। তাহলে 1 নম্বর যদি আমরা আলোচনা করি জিহ্বার অবস্থান, তাহলে জিহ্বার অবস্থান কীরকম? অর্থাৎ এই ধ্বনিগুলি উচ্চারণের সময় জিহ্বা কোন কোন জায়গায় অবস্থান করে। প্রথমে দেখো, ভালো করে রেখাচিত্রটা দেখো এবং নিজেরা উচ্চারণ করবে। দেখো, হ্রস্ব-ই এবং হ্রস্ব-উ যখন আমরা উচ্চারণ করি, ই এবং উ, তখন আমাদের যে জিহ্বার যে অগ্রভাগ, তখন দেখবে দন্ত এবং তালুর খুব কাছাকাছি থাকে। উচ্চারণ করছি, দেখো ই, উ একেবারে দন্ত এবং তালুর কাছাকাছি, অর্থাৎ জিহ্বার অগ্রভাগ সর্বোচ্চ অবস্থানে থাকে। সে কারণে আমরা হ্রস্ব ই এবং হ্রস্ব উ একে বলছি উচ্চ স্বরধ্বনি। দেখো আমি দুপাশে লিখে দিচ্ছি উচ্চ স্বরধ্বনি। তাহলে উচ্চ স্বরধ্বনি, আমি উচ্চ শুধু লিখলাম, কেন লিখলাম? যে এই উচ্চটা লিখলাম, তোমরা পাশে লিখে নাও উচ্চ স্বরধ্বনি। এবার যদি আমরা একেবারে আ এই স্বরধ্বনির দিকে তাকাই, তাহলে দেখবে যখন আ উচ্চারণ করছি, আ জিহ্বার অগ্রভাগ একবারে পেছনে চলে গেছে, অর্থাৎ তার অবস্থান নিম্নে, প্রায় কণ্ঠের কাছাকাছি। এই কারণে আ এই স্বরধ্বনিটিকে বলছি নিম্ন স্বরধ্বনি। কি বলছি? নিম্ন স্বরধ্বনি। পেলাম, উচ্চ পেলাম, নিম্ন পেলাম। দেখো মাঝে আমরা আরও 2টো ভাগ পাচ্ছি, ই এবং হ্রস্ব, অর্থাৎ হ্রস্ব-ই হ্রস্ব। আমরা এখানে কিন্তু হ্রস্ব বলবো না, ই বলবো, ই আর উ। তার নিচে কি পেলে? এ এবং ও। দেখো ই এবং উ যখন উচ্চারণ করছো, ঠিক এ এবং ও যখন উচ্চারণ করছো, জিহ্বার অগ্রভাগ একটুখানি পেছনে চলে এসছে, কিন্তু একেবারে পেছনে আসেনি। এ, ও, এই কারণে এ এবং ও একে বলছি উচ্চ মধ্য। কি লিখব? উচ্চ মধ্য। দুপাশেই লিখবে উচ্চ মধ্য। পেলে? স্যার আমরা পরেরটাই আলোচনায় আসবো, একটু বিরত করছি। একজন পড়ুয়া রয়েছেন, ফোনটা নিয়ে নেব। হ্যালো, কে বলছো? হ্যাঁ, আমার নাম ভাস্কর রয়। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাই। বেশ, তুমি প্রশ্নটা অবশ্যই করবে, তার আগে টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফেলবে, তারপর প্রশ্নটা করো। আমি স্বরবর্ণ জিজ্ঞাসা করতে চাই। স্বরবর্ণ কয়টি?
আচ্ছা, বেশ, টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকুন। আমরা একটু আগে আলোচনা করলাম যে স্বরবর্ণ আমরা পাচ্ছি সংস্কৃত থেকে, যে স্বরবর্ণ পাচ্ছি সেটা 12টি, বাংলা মান্য চলিত ভাষায় আমরা পাবো 11টি। কীরকম? যে অ আ রস্বই দীর্ঘই, অ আ রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ রি লি এ ওই ও ঔ। লি এর কোনো প্রয়োগ বাংলাতে নেই, এই কারণে 12 থেকে আমরা একটা বিয়োগ করে দিলাম, তাহলে পেলাম 11টি। আমরা তাহলে পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। কি পেলাম দেখো, এ এবং ও উচ্চ মধ্য পেয়ে গেলাম। এবার ঠিক আ স্বরধ্বনিটি যখন আমরা উচ্চারণ করেছিলাম, জিহ্বা একেবারে পেছনে চলে গিয়েছিল, জিহ্বার অগ্রভাগ আ। দেখো এ এবং অ এই দুটো স্বরধ্বনি পড়ে আছে, একটু উচ্চারণ করো এ অ। দেখো একবার আ যেখানে নিম্নস্থানে অবস্থান করছিল, ঠিক তার একটু উপরে চলে এসছে। এই কারণে এ এবং অ এই দুটি স্বরধ্বনিকে আমরা বলছি নিম্ন মধ্য। তাহলে কি লিখব? নিম্ন মধ্য। ঠিক ডান সাইডেও আমরা লিখছি নিম্ন মধ্য। জিনিসটা ভালো করে বোঝো যে জিহ্বার অগ্রভাগ তার উচ্চতা অনুযায়ী আমরা কি হচ্ছে উচ্চ এবং নিচ, অর্থাৎ উচ্চ স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি এইভাবে বিভাজন করছি। তাহলে ভালো করে এটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, আরেকটু ভালোভাবে বোঝো যে যখন জিহ্বার অগ্রভাগ দন্ত বা তালুর খুব কাছাকাছি থাকছে, অর্থাৎ উচ্চ অবস্থান করছে, মুখমণ্ডলের বা মুখগহ্বরের উচ্চ অবস্থানে থাকছে, তখন আমরা বলছি উচ্চ স্বরধ্বনি। কি পেলাম? ই এবং উ। তার ঠিক নিচে আরেকটু পেছনে চলে আসছে যখন এ এবং ও, যেহেতু একটু কম তাই উচ্চ মধ্য। আবার একেবারে যদি যেটা কম সেটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি, হচ্ছে আ। কিন্তু নিম্ন স্বরধ্বনির থেকে একটু বেশি জিহ্বার অবস্থান যখন আসছে মানে উপরের দিকে, তখন আমরা তাকে বলছি নিম্ন মধ্য স্বরধ্বনি, যেটা এ এবং ও। এই বিভাজনটা গেল। এটা হচ্ছে আরেকটা দিক থেকে আমরা যদি বলি, আমরা যদি আরেকভাবে জিহ্বার অবস্থান বলি মুখমণ্ডল অনুযায়ী, তাহলে আমরা বলবো যে জিহ্বার সম্মুখ ভাগ দিয়ে যে সমস্ত স্বরধ্বনি উচ্চারিত হয় তাদের আমরা বলছি সম্মুখ স্বরধ্বনি। এবং জিহ্বা যখন একটু পেছন দিকে চলে যায় তখন তাকে আমরা বলছি পশ্চাৎ স্বরধ্বনি। দেখো এই ডায়াগ্রামটা বা রেখাচিত্রের মধ্যে সম্মুখ দিক বলতে আমার বাদিকে বা তোমাদেরও বাদিকে যখন যাবে, ঠিক এই অংশটা দেখো ই এ এ যখন উচ্চারণ করছি, ই এ এ জিহ্বার কী হচ্ছে? সামনের দিকেই আছে, অতএব সম্মুখ স্বরধ্বনি। এটাকে আমরা কি বলছি? সম্মুখ স্বরধ্বনি। ঠিক উল্টো দিক থেকে উ ও অ যখন আমরা উচ্চারণ করছি, দেখো জিহ্বা খানিকটা পেছনে চলে যাচ্ছে, উ ও অ। উচ্চারণ করো, উচ্চারণ করলে দেখবে তোমাদের কাছে খুব সহজবোধ্য হবে। ই এ এ জিহ্বার কিন্তু অবস্থান একেবারে সামনে, তাই সম্মুখ স্বরধ্বনি। আর উ ও অ যখন আমরা উচ্চারণ করছি তখন আমরা কি পাচ্ছি? দেখো জিহ্বাটা ধীরে ধীরে পেছন দিকে চলে যাচ্ছে, উ ও অ, তাই এদেরকে বলছি পশ্চাৎ স্বরধ্বনি। তাহলে উ ও অ এই তিনটেকে একসাথে আমরা বলছি পশ্চাৎ স্বরধ্বনি। পেয়ে গেলাম। তাহলে জিহ্বার অবস্থান অনুযায়ী আমরা পেলাম। দ্বিতীয় আমরা কিসে যাব? দ্বিতীয় ভাগটা আমরা যাব ঠোঁট। এই যে আমাদের ঠোঁটটা, উপরের ঠোঁটটাকে মানে বলছি ওষ্ঠ, নিচের ঠোঁটকে আমরা বলছি অধর। তাহলে এই ঠোঁটের অবস্থান অনুযায়ী কিভাবে, যে কখনো কখনো কোনো ধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁটটাকে আমরা প্রসারিত করি বা প্রসৃত করি, আবার কখনো কখনো কোনো ধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁটটা গোল হয়ে যায়। গোল মানে বর্তুল, বর্তুল মানে কুঞ্চন, ব্যাপারটা বুঝবে। তাহলে যখন ঠোঁট প্রসারিত হয়ে যাবে তখন তাকে আমরা বলবো প্রসারিত ধ্বনি বা প্রসৃত ধ্বনি। কীরকম? দেখো ই, তোমরা নিজেরা ভালো করে দেখো, ই যখন আমরা উচ্চারণ করছি, ই আমাদের ঠোঁটটা কী হলো? প্রসৃত বা প্রসারিত হয়ে গেল। এ প্রসারিত থাকছে কিন্তু কম, এ প্রসারিত থাকছে কিন্তু কম, কিন্তু প্রসারিত থাকছে। যেহেতু ই এ এ এই তিনটি ধ্বনি বা স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁট প্রসারিত হচ্ছে বা প্রসৃত হচ্ছে, তাই আমরা এই তিনটি স্বরধ্বনিকে বলবো প্রসৃত স্বরধ্বনি। তাহলে সম্মুখ স্বরধ্বনির নিচে আমরা লিখতে পারি পরে ফলা দন্তা শয়রি ত, বা তোমরা লিখতে পারো পরে ফলা দন্তা শয়কার বয়সী ত, প্রসারিত স্বরধ্বনিও লিখতে পারো। ঠিক উল্টো দিকে দেখো, তার পেছনে যেটা আছে
উ ও অ। দেখো উ উ যখন আমরা উচ্চারণ করলাম উ, আমাদের ঠোঁটটা গোল হয়ে গেল। ও যখন করলাম একটু আমার যে ঠোঁটের যে ছিদ্রটা বড় হলো ঠিকই, কিন্তু গোলই রইল ও। আবার অ যখন করলাম তার থেকে একটু বড় হলো, কিন্তু গোলটাই রইল। তাহলে উ ও অ এই তিনটে স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করছি, আমাদের ঠোঁট বর্তুল বা গোলাকার ধারণ করে, তাই এদের আমরা বলবো বর্তুল স্বরধ্বনি। তাহলে পশ্চাৎ স্বরধ্বনির সঙ্গে সঙ্গে আমরা নিচে লিখে দিতে পারি বর্তুল স্বরধ্বনি। তাহলে দেখো ব্যাপারটা বুঝতে পারছো কি না? আমাদের ঠোঁটের আকৃতির উপর নির্ভর করছে কীরকম। ঠোঁট যখন প্রসারিত হচ্ছে বা প্রসৃত হচ্ছে কোন কোন ধ্বনির ক্ষেত্রে, ই, এ, এ, তাই এই তিনটি স্বরধ্বনিকে আমরা বলছি প্রসৃত বা প্রসারিত স্বরধ্বনি। এবং উ ও অ যখন আমরা উচ্চারণ করছি ঠিক সঙ্গে সঙ্গে আমরা দেখছি আমাদের ঠোঁট গোল হয়ে গেল। গোলটা কখনো ছোট কখনো বড় হতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু গোল থাকছে। গোল মানে হচ্ছে বর্তুল, তাই এই তিনটে স্বরধ্বনিকে আমরা বলবো বর্তুল স্বরধ্বনি। আর কি পাচ্ছি? আর আমরা পাচ্ছি মুখ বিবর 3 নম্বর। তার 2 নম্বর আমরা পেয়ে গেলাম ঠোঁটের আকার। 3 নম্বর কি পাচ্ছি? 3 নম্বর পাবো মুখ বিবর। মুখ বিবর বা মুখ গহ্বরের আকৃতি। স্যার 3 নম্বর আলোচনায় অবশ্যই যাবো। একটা কল রয়েছে, নিয়ে নেবো। হ্যালো, কে বলছো? হ্যাঁ, আমি দীপকুমার দে বলছি, বাঁকুড়া থেকে। বেশ, বলো কি প্রশ্ন রয়েছে? আমার কোশ্চেনটি হলো অর্ধ বিবৃত স্বরধ্বনি এবং অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি কাকে বলে? আরেকবার বলো। সংবৃত আর বিবৃত। ভেরি গুড, বুঝেছি। বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো। দীপ যে প্রশ্নটা করেছে সেটাই আমরা আলোচনা করতে যাচ্ছি। মুখবিবর এবং মুখ গহ্বরের আকৃতি অনুসারে বা অবস্থান অনুসারে আমরা এবার আলোচনা করব। কীরকম? দেখো, মুখ গহ্বর বা মুখবিবর এটা আমাদের মুখমণ্ডল। আমরা যদি হাঁ করি, মুখবিবরটা কী হলো? উন্মুক্ত হলো, প্রসারিত হলো। আর আমরা যখন মুখ বন্ধ করে দিলাম সেটা হলো সংবৃত হয়ে গেল। তাহলে যখন উন্মুক্ত হলো তাকে বলছি বিবৃত, আর যখন বন্ধ হয়ে গেল তখন তাকে আমরা বলছি সংবৃত। তোমরা রেখাচিত্রের দিকে তাকাও, ভালো করে তাকাবে। দেখো কি আছে, প্রথমে আছে হ্রস্ব ই, হ্রস্ব উ। আমি উচ্চারণ করছি ই এবং উ। দেখো ই এবং উ যখন উচ্চারণ করছি, মুখগহ্বরটা কী হচ্ছে? একেবারে সংকুচিত হয়ে যাচ্ছে। মুখগহ্বরের মধ্যে বাতাস নেই বললেই চলে। মুখগহ্বর একেবারে সংবৃত অর্থাৎ বদ্ধ হয়ে আছে। ই উ এই সংবৃত অবস্থায় আছে বলেই ই এবং উ এই দুটো স্বরধ্বনিকে আমরা বলছি সংবৃত স্বরধ্বনি। তাহলে তার পাশে লিখে দিই, ভেতরে লিখে দিলাম সংবৃত স্বরধ্বনি, যেটা তুমি এইমাত্র দীপ প্রশ্ন করেছিলে। সংবৃত স্বরধ্বনি পেলাম। এবার দেখো একেবারে নিচে চলে আসো, কি আছে? আ। আমাদের মা যখন বাড়িতে রসগোল্লা খাওয়ান, তোমাদের যখন খাওয়ান বা আমাদের যখন খাওয়ান, এই খোকা বা এই খুকি আ কর, আমরা কি করি? বড় করে আ করি, আ। দেখো আ যখন করলাম, মুখবিবর সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে গেল, সম্পূর্ণভাবে, তার মানে বিবৃত হয়ে গেল। তাই আ স্বরধ্বনিটিকে আমরা বলছি বিবৃত স্বরধ্বনি। তাহলে যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবর সম্পূর্ণভাবে বিবৃত হয়ে যায় বা খুলে যায় বা উন্মুক্ত হয়ে যায়, তখন তাকে আমরা বিবৃত স্বরধ্বনি বলি। নেক্সট, পরে আমরা কি পাচ্ছি? দেখো আটাকে আমরা তো নিয়ে আসলাম কোথায়? বিবৃত, দুটো পেয়ে গেলাম। এবার দেখো সংবৃতর নিচে কে আছে? এ এবং ও। এ এবং ও এই দুটো স্বরধ্বনি উচ্চারণ করো। দেখো ই আর উ যখন উচ্চারণ করছি, ঠিক তারপরে উচ্চারণ করছি এ, ওই দিক থেকে উচ্চারণ করছি ও। দেখো মুখবিবর যতটা বদ্ধ ছিল ঠিক তার থেকে খুলে গেল, অর্থাৎ মুখবিবর বদ্ধ ছিল, যখন এ
করলাম এ, যখন ও করলাম ও, অর্থাৎ এ আর ও যখন বললাম তখন মুখবিবর খানিকটা খুললো কিন্তু সম্পূর্ণ খুললো না, তার মানে এখনও বদ্ধ অবস্থায় আছে কিন্তু বদ্ধটা খুব বেশি নয়, তাই অর্ধ সংবৃত। কি বলছি একে? অর্ধ মানে অর্ধেক সংবৃত। অপরদিকে এ পাশেও লিখতে পারি অর্ধ অর্ধ সংবৃত। এবার বাকি কে পড়ে রইল? এ এবং অ। দেখো বিবৃত যখন বলেছিলাম, যখন আ করছি মুখবিবর সম্পূর্ণরূপে খুলে গেল, কিন্তু যখন এ এবং অ উচ্চারণ করছি মুখবিবর খুললো, সম্পূর্ণ খুললো না, অর্থাৎ সম্পূর্ণ থেকে খানিকটা কম। তাহলে পুরোপুরি যখন বিবৃত হলো আয়ের ক্ষেত্রে, কিন্তু এ এবং অ এর ক্ষেত্রে আমরা দেখছি অল্প বিবৃত হলো। যেহেতু অল্প বিবৃত হলো তাই এর ক্ষেত্রে লিখব অর্ধ অর্ধ বিবৃত। এখানে সেম একই জিনিস। তাহলে অর্ধ বিবৃত, দেখো মুখগহ্বর এবং মুখবিবর দুটো একই জিনিস। যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমরা দেখব মুখগহ্বর বা মুখবিবর একেবারে বদ্ধ, তখন সেই স্বরধ্বনিকে বলবো কি বলবো? সংবৃত স্বরধ্বনি। কি পেলাম? ই এবং উ, একেবারে মুখটা বদ্ধ হয়ে আছে, ই উ। ঠিক তার থেকে একটু বেশি হচ্ছে, খুলছে কিন্তু সম্পূর্ণ খুলছে না, এ এবং ও। এই কারণে এ এবং ও স্বরধ্বনিকে আমরা বলছি অর্ধ সংবৃত। আবার দেখো আ স্বরধ্বনি যখন উচ্চারণ করছি, অর্থাৎ যে স্বরধ্বনিটি উচ্চারণকালে আমাদের মুখবিবর সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে যায়, তখন তাকে বলছি বিবৃত স্বরধ্বনি, যেমন আ হলো। আর যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবর সম্পূর্ণরূপে উন্মুক্ত হয় না কিন্তু খানিকটা হয়, বেশ খানিকটা হয়, তখন তাকে বলছি অর্ধ বিবৃত স্বরধ্বনি, যেমন এ, যেমন ও, যেমন এ, যেমন অ। তাহলে আমরা এই যে বিভাজনটা পেলাম, তিনভাবে পেলাম: জিহ্বার অবস্থান অনুযায়ী, ঠোঁটের আকার অনুযায়ী, মুখবিবর বা মুখগহ্বরের আকৃতি বা প্রকৃতি অনুযায়ী। তাহলে এভাবে আমরা স্বরধ্বনির বর্গীকরণ করব। কি কি পাচ্ছি? উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি। আর কি পাচ্ছি? সম্মুখধ্বনি, সম্মুখধ্বনির সঙ্গে পাচ্ছি প্রসৃত বা প্রসারিত স্বরধ্বনি। ওই দিক থেকে কি পাচ্ছি? পেছনে পশ্চাৎ স্বরধ্বনি এবং তার সঙ্গে পাচ্ছি যে বর্তুল স্বরধ্বনি। এবার দেখো এই যে রেখাচিত্রটা অঙ্কন করেছি, একটা মজার ব্যাপার দেখো। এবার যদি এর মধ্যে আমরা মুখমণ্ডলটাকে এঁকে দিই, ধরা যাক এইভাবে আমরা মুখমণ্ডলটা এঁকে দিলাম, দিয়ে কি করলাম? স্যার আমাদের হাতে আর সময় হয়ে গেছে। জাস্ট এই নাকটা যদি এইভাবে এঁকে দিই, এইভাবে তালুটা এঁকে দিই, ধরো এখান থেকে যদি আমরা একটু এইভাবে এঁকে নিই, আর এখানটা একটু জিহ্বা যদি আঁকি, দেখো এইবার তোমরা খেয়াল করো, এই যে জিহ্বার সর্বোচ্চ অবস্থান ধরে ধরে তোমরা যদি আলোচনা করো, বিশ্লেষণ করো, দেখবে প্রত্যেকটা তোমরা পেয়ে গেছো। এই স্বরধ্বনির বর্গীকরণটা তো খুবই গুরুত্বপূর্ণ। এটাকে ছকের আকারে যদি বা রেখাচিত্রের আকারে যদি তোমরা পড়াশোনা করো, অনুশীলন করো, দেখবে তোমাদের কাছে স্বরধ্বনি কিন্তু খুব সহজ বলেই মনে হয়। বেশ, অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের এডুকেশন অনলাইন এখানেই শেষ করতে হচ্ছে। তোমরা পড়াশুনো চালিয়ে যাও, এডুকেশন অনলাইনের দিকে নজর রাখো। পরবর্তী পর্বে অবশ্যই দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।